মানে এটা ছোটবেলায় মামার বাড়ি থেকে? আচ্ছা, ঢাকাতেই। ঢাকাতে। ওরা ছাদে সবাই আড্ডা দিচ্ছিল, তো আমি তখন নামিনি, আচ্ছা। একা একাই হ্যাঁ। ওই পাটির উপরে শুয়েছিলাম। তো হঠাৎ মানে এত ভালো লাগছিল নিচে, আমার মনে হচ্ছে কি ফুল পড়ছে আমার গায়ে, এবং আমি যেন ফুলের গন্ধ পাচ্ছি। তখন আমার নিজেরই একটু ভয় লাগলো যে আমি এটা কি সত্যি নাকি বাস্তব না অবাস্তব। আমি তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। এরকম আমার অনেক সময় কেটে যায়। ঢাকায়ও আমার যখন কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদের বাড়ির পাশে একটা স্কুল ছিল, স্কুলের বড় একটা খোলা মাঠ ছিল, আর আমার ঘরটা ছিল ওই সাইডে। ওই জানালা দিয়ে আকাশ দেখা যেত সব। তো একটা তারা, ওটা আমি ধরেই নিয়েছি ওটা আমার তারা, ওটা আপনারই তারা? আমারই তারা। এটা না দেখলে আমার ভালো লাগতো না। এখনো মাঝে মাঝে আমি ওই জানালায় তারা দেখে আমার মনে হয় সেই তারা আমার কাছে এসছে। বাহ, খুব সুন্দর। এর মধ্যে আমি খুব ডুবে থাকতে পারি, এবং সেটাই আমার উজ্জ্বল উদ্ধার হয়তো। ঠিক তাই। আর আপনি আপনার বাবা ছিলেন কেমিস্ট্রির খুব জনপ্রিয় অধ্যাপক, প্রফেসর ছিলেন। প্রফেসর ছিলেন। হুম। আর তার কন্যা আপনি। আচ্ছা, আপনার নামটা কিন্তু এখনো দর্শকদের জানানো হয়নি, দর্শকরা জানতে পারেনি। আপনার নামটা সবার আগে বেশ একটু সজোরে আপনি বলে দিন। আমার নাম পিয়ারি, আমার দাদা রেখেছিলেন পিয়ারি? পিয়ারি, আচ্ছা, রবীন্দ্রনাথের পিয়ারি। বাহ। কিন্তু মানে আমার অফিসিয়াল নাম হলো নাজমুন্নেসা। নাজমুন্নেসা। আর লেখক নাম আমি লিখি নাজমুন্নেসা পিয়ারি। নাজমুন্নেসা পিয়ারি। আচ্ছা, আপনি ঢাকা থেকে এসেছেন কাজ নিয়ে জার্মানিতে, এবং আপনি যে কাজেই হাত দিয়েছেন বা যেখানেই আপনি ইন্টারভিউ দিয়েছেন, আপনার সেগুলো প্রথমেই হয়ে গেছে কাজগুলো। হ্যাঁ, সেদিক থেকে আমি ভাগ্যবান। যেমন জার্মানিতে যখন ডয়েচে বাংলা সার্ভিস হ্যাঁ, শুরু এই সংস্থাটার নামটা কি? ডয়েচে ভেলে, ডয়েচে ভেলে, ভয়েস অফ জার্মানি। ভয়েস অফ জার্মানি। আচ্ছা, মানে ওখান থেকে রেডিও টিভির প্রোগ্রাম আছে বিদেশি ভাষায়, বিদেশি ভাষা, বিদেশের জন্য প্রচার করা, যেমন বিবিসির আছে। হ্যাঁ, তার মানে আপনি এখানে বাংলার জন্য কাজ করবেন বলে এসেছিলেন ঢাকা থেকে, বাংলা ডিপার্টমেন্টের জন্য। আচ্ছা, তো সেই কাজটা আপনি সব শুদ্ধ মোটামুটি 10-12 বছর তো করেছেন। আচ্ছা, তারপর আপনি চলে গেলেন মানে কোন কাজে? পিআর? হ্যাঁ, আমি ওখানে আসলে বাংলা সার্ভিস 3 বছর পরে আমি ফ্রিল্যান্স করতাম ওখানে। ফ্রিল্যান্সিং? হ্যাঁ, ইংরেজি সার্ভিসেও তখন ফ্রিল্যান্স করতাম। আচ্ছা, সেই সময় জার্মান বিভাগের একটা অনুষ্ঠান হতো, যেটা মঞ্চ অনুষ্ঠান, মঞ্চ আচ্ছা, প্রচার হতো, এবং সেটা ওরা রেডিওতে প্রচার করতো, এবং এই জন্য একটা আলাদা জার্মান বিভাগেরই একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল। তো ওই প্রোগ্রামটাতে আমাকে নিয়েছিল, যে সব মানে আমরা শহর দেখে শহর সম্পর্কে বলতাম স্টেজে উঠে। আচ্ছা, তো সেইটাতে আমি খুব জনপ্রিয় হয়ে উঠি আর কি। এবং পরে আমাকে ওরা একটা সহজ ধাঁধা থাকতো। এই প্রোগ্রামটার উদ্দেশ্য ছিল জার্মানির বাইরে যেসব জার্মানরা বাস করছে তারা যেন জার্মানিকে ভুলে না যায়, দেশ সম্পর্কে জানানো হয়, নিজের দেশ সম্পর্কে। তো ওই জন্য ওই প্রোগ্রামটা থাকতো এন্টারটেনমেন্ট এবং ইনফরমেশন মিলিয়ে একটা প্রোগ্রাম থাকতো। ওই প্রোগ্রামটা ওরা ওই ডয়েচে ভেলেরই প্রোগ্রাম ছিল, এবং রেডিওতে প্রচার করতো। আচ্ছা, তো সেটা সেই আপনি মনে করেন কলকাতা থেকেও শুনতো, ঢাকার থেকেও শুনতো, আফ্রিকার থেকেও শুনতো, সবাই শুনতো, মানে খুবই পপুলার ছিল। এবং আপনার বয়সও যথেষ্ট পপুলার ছিল, আপনি নিজেও খুব পপুলারিটি পেয়েছেন আপনার কর্মক্ষেত্রে। সেটা ঠিক, মানে যাদের উদ্দেশ্যে প্রোগ্রাম করা তাদের কাছ থেকে আমি অনেক পেয়েছি। তারা এখনো আমাকে ভুলে নাই। এখনো যখন আমি দেশে যাই, তারা ওই শ্রোতা ক্লাবগুলো আমাকে নেমন্তন্ন করে। আমি হয়তো যেতে পারি না, কিন্তু তারা এখনো মনে রেখেছে আমাকে। আচ্ছা, ওই প্রোগ্রামটাতে আমি খুব জনপ্রিয় হয়ে উঠলাম স্টেজ শোতে, যে কারণে পরে পাবলিক রিলেশন মার্কেটিং ডিপার্টমেন্টে যখন একটা পোস্ট খালি হলো, আমি তখন অ্যাপ্লাই করলাম এবং আমার ওখানে চাকরি হলো। তারপরে আমি 12 বছর পাবলিক রিলেশন মার্কেটিংয়ে চাকরি করি, এবং পরে নিজেই একটা স্পেশাল অফার নিয়ে আমি রাজধানী বার্লিনে যেতে চাই, তাই বন থেকে তখন বার্লিনে চলে যাই। আচ্ছা, আর আপনি মডেলিংয়ের অফারটা কোথায় পেয়েছিলেন? মডেলিংয়ের অফারটা পেয়েছিলাম ওই জার্মানির বার্লিনে, মানে বার্লিনে, বন শহরেই। আমি তো তখন ওখানেই থাকতাম। হ্যাঁ, বার্লিনে। তখন রাজধানী না, বার্লিনের আগে তো আপনি বনে ছিলেন। কারণ আগে তো আপনি জানেন পূর্ব জার্মানি পশ্চিম জার্মানি আলাদা ছিল।
হ্যাঁ আলাদা ছিল, দুই দেশ। জার্মানির রাজধানী ছিল বন। হ্যাঁ ঠিক। এবং আমাদের ডয়চে ওয়েলে ওই এলাকাতেই ছিল, কোলন শহরে, আমি ওখানেই ছিলাম। আচ্ছা। তো ওই জার্মান প্রোগ্রামের যে স্টেজ শো করতে গেছে ওখান থেকেই আমার অফার এসেছিল। বাহ। আমি করেছিলাম, একটা দুটা করেছি, একটা মডেলিং করেছিলেন। রেডিও টিভি ম্যাগাজিনের শেষের পাতায় বড় করে আমার ছবিও এসছে, এখানকার পত্রিকার ছবি এসছে। কিন্তু পরে যখন আমার অনেক কাজ বেশি করতে হলো, আমি আর করিনি। তখন আর সময়ও হয়ে ওঠে সময় অত আমার পরিবার থেকেও আমার বাবা মা অত বেশি ইন্টারেস্ট দেখায়নি, নানা কারণে হয়নি। এবং ওদের একটা সেট কার্ড করতে হয়, সেট কার্ড, হ্যাঁ, যেটাতে বিভিন্ন ছবি দিতে হয়। আমি বিভিন্ন ছবি দিয়ে কেন আর কি অদ্ভুত অদ্ভুত মনে হচ্ছে সেই সময়। সেই সময় তো অতটা এক্সপোজারও ছিল না, মহিলারা অতটা স্মার্টনেস দেখাতেও পারেনি হয়তো, তাদের বাড়ি থেকে হয়তো অ্যালাউ করতো না অতটা, পরিবার থেকে একটু হেজিটেশন থাকতো। আমার অনেকটা সে কারণেই করা হয়নি যে সবাই এখনকার মতো হলে হয়তো করতাম। এখন এই যুগে তো অনেক কিছু বদলে, হ্যাঁ এই যুগে বদলে গেছে, এই যুগ অনেক কিছুই হচ্ছে এখন। আর আরেকটা কথা সেটা হচ্ছে, আপনাকে দেখে আমার যেটা মনে হচ্ছে আপনি খুবই সুন্দরী ছিলেন, আপনি এখনও যা সুন্দর, সেই জন্য মানে তখন তো আপনি আরও অনেক সুন্দরী ছিলেন, এখনই আপনি খুব সুন্দর দেখতে, এখন দেখে আপনাকে আমার যেটা মনে হয়। তো ন্যাচারালি আপনার তো কাছে মডেলিংয়ের অফার আসবেই। আর আপনি যে বলছেন মঞ্চে স্টেজে যে আপনি কাজটা করেছিলেন, সেখানে আপনি আরও পপুলারিটি পেয়ে গেলেন। আচ্ছা, বর্তমানে এই যে আপনি ফিল্ম ফেস্টিভ্যালে এলেন, এটা আপনি মানে এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এটা কি আপনার প্রথমবার নাকি এর আগে আরও কয়েকবার? কয়েক বছর ধরেই আসছি। আমার কলকাতা ভালো লাগে। আচ্ছা। এই ফেস্টিভ্যালটাও আমার খুব ভরা মনে হয়, ভালো লাগে। যেমন নন্দনে যখন আগে ফেস্টিভ্যালটা ছোট আকারে হতো, হ্যাঁ হ্যাঁ, তখন আমার মনে আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের টেবিলে বেশ কিছু একটা মানে আমার ওই যে একটা বিশ্ব বাঙালি অনুষ্ঠান করেছিলাম, তখন এক আবৃত্তি শিল্পী এসেছিল, সে ছিল, তো ওই টেবিলে আমি বসেছি। ওখানে আরো কিছু গানের ছেলে মেয়েরা ছিল, কারা ছিল ঠিক মনে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় উনি এসে আমাদের টেবিলে বসে আমাদের সঙ্গে গল্প করলেন, গান গাইলেন, যে মানুষের কাছে চলে যাওয়া না, খুব ভালো লেগেছে। এখন আমি যখন নেতাজি সুভাষ স্টেডিয়ামে দেখতে গেছি, আমি দেখেছি যে উনি কীভাবে মঞ্চের মানুষদেরকে ছুঁয়ে সেই স্পর্শটা উনি চারিদিকে গ্যালারিতে এবং এখানে ছড়িয়ে দিতে পারেন। ঠিক কথা। সব মিলিয়ে কলকাতা ভালো লাগে বলেই আসি। আপনার কলকাতা ভালো লাগে। আচ্ছা, এই যে জার্মানিতে এত বছর, মোটামুটি 30 বছর তো হলো বোধহয় আপনার বার্লিনে, মানে জার্মানিতে, গোটা জার্মানিতে থাকা, মানে বার্লিন বন মিলিয়ে আরও বেশি হবে হয়তো। আপনার বিয়ে হলো কত সালে ওখানে? আমার বিয়ে দেশেই হয়েছিল, শহীদ কাদরি, বাংলাদেশে। আচ্ছা, প্রধান কবি, একজন অন্যতম প্রধান কবি ছিলেন আপনার স্বামী? আচ্ছা, তা আপনার হাজবেন্ড কয়েক বছর আগে উনি মানে চলে গেছেন। তো আপনি এখন তাহলে বার্লিনে এখন আপনি একাই আছেন এবং আপনার কাজ নিয়ে আছেন, আপনি আপনার কাজ এবং প্রকৃতির সঙ্গে রোম্যান্স। হ্যাঁ, প্রকৃতিকে নিয়ে আমি বাঁচি, এটা ঠিক। একা থাকতে আপনার কেমন লাগে? মানে কখনো কি নিঃসঙ্গতা এসেছে বা আসে, নাকি মনে হয় যে না আমি দিব্যি ভালো আছি, নিঃসঙ্গতা বলে কিছু হয় না? সেইভাবে নিঃসঙ্গ আমি না, আমার বন্ধু বান্ধব আছে অনেক, তারপরে হ্যাঁ বিভিন্ন বন্ধু বান্ধব এবং বিভিন্ন কাজে আমি জড়িয়ে থাকি। নিঃসঙ্গতা বোধটা সেরকম আমাকে করে। এটা খুবই একটা পজিটিভ সাইড। নিঃসঙ্গতা লাগা মাঝে মাঝে মানুষের তো মন খারাপ করতেই পারে, মানুষের সঙ্গে থাকলেও হয়, একদম মানুষের সঙ্গে থাকলেও হয়, নানান রকম আলোচনা থেকেও মন খারাপ হতে পারে। নিঃসঙ্গতা যতটা কাটিয়ে তুলে রাখা যায়, মানে পেছনে ফেলে, ততই ভালো। আমরা যতই কাজের মধ্যে থাকতে পারি, বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা গল্প করে থাকতে পারি, ওই যে একটা ঘোরের ভিতরে আমি থাকি, আমি নিজেই অনেক সময় বুঝতে পারি না যে কতটা সময় চলে গেল। আপনি এই মুহূর্তে কি কাজ করছেন? আমার এখানে জার্মানিতে একটা বেঙ্গল সেন্টার বলে একটা সংঘ আমি নিজেই প্রতিষ্ঠা করেছিলাম, আমি হচ্ছে প্রেসিডেন্ট। ওটা থেকে আমি বিভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান অর্গানাইজ করি এবং বড় অনুষ্ঠান করার আগ্রহ আছে। সেটার জন্য আপনি তো
জানেন যে হ্যাঁ, হ্যাঁ। সহযোগিতা এটা দরকার। ন্যাচারালি যেমন অনেকের সহযোগিতা দরকার। এই বেঙ্গল সেন্টার থেকে বার্লিনে আমি বিশ্ব বাঙালি একটা অনুষ্ঠান করেছিলাম। আচ্ছা তখন এখান থেকে হৈমন্তী শুক্লাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছিলাম। আচ্ছা দুজন সেতারবিদ এসেছিলেন, একজন আবৃত্তি শিল্পী, এভাবে বিভিন্ন অনুষ্ঠান আমি করি। তারপরে বাংলাদেশ থেকে একদম মানে খাঁটি বাউল যাদের সেইভাবে পরিচিতি নেই তাদেরকে নিয়ে আমি অনুষ্ঠান করেছিলাম ওখানে ডালেম মিউজিয়ামে। ডালেমে হ্যাঁ, আমার মনে আছে ওখানে তখন একটা ইয়াং ছেলে, রুবেল নাম, ওর রেস্টুরেন্ট আছে। ও মানে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর সেই হলের শেষ থেকে দৌড়ে আপা বলে এসে আমাকে জড়িয়ে ধরেছে। আচ্ছা তো মানে বাউল গানের অনেক ভক্ত আছে, তারা কিন্তু প্রফেশনালদের চেয়ে যে যারা যাদের পরিচয় জানা নেই তাদের কাছ থেকে এরকম একটা ইয়ে পাওয়া, গানের উপহার পাওয়া ঠিকই তো, সত্যি তাই করে মানুষকে ন্যাচারালি। আর আপনার গৌরীশ্বর ভট্টাচার্যের সাথে কোথায় আলাপ? ডালেম মিউজিয়ামে? হ্যাঁ, ডালেম মিউজিয়াম। উনি আমাকে খুবই স্নেহ করতেন, মানে আমার খুব ভালো লাগার একজন মানুষ ছিলেন এবং উনি একেবারেই নিজের কথা বলতেন না। এরকম প্রচার বিমুখ মানুষ আমি দেখিনি। আরেকজনকে দেখেছি, যেমন আমার জীবনসঙ্গী শহীদ কাদরী, তাকেও দেখেছি, আরও দু একজনকে আমি দেখেছি, কিন্তু গোরদার কথা আমি ভুলতে পারি না। গোরদা যে আমাকে কি মায়া করতেন। আজকে যদি বেঁচে থাকতেন তাহলে আপনার সাথে দেখাও হতো এখানে, নিশ্চয়ই কি ভালো হতো সেই সময়টা। তো আমিও খুব মিস করি আমার দাদুকে। দাদুই আমাকে নিয়ে গেছিলো বার্লিনে বেড়াতে, তো সেখানে আমিও ডালেম মিউজিয়াম 2 দিন ভিজিট করেছিলাম, সবার সাথে আলাপ করিয়ে দিয়েছিল। এই ফিল্ম ফেস্টিভ্যালে এসে আপনার তো কলকাতা আসতে খুব ভালো লাগে, আপনি বলেছেন। ফিল্ম ফেস্টিভ্যালটা স্পেশালি নন্দনে যে ফিল্ম ফেস্টিভ্যালটা হয় 7 দিন ব্যাপী, এটার এই যে আমেজ, একটা অ্যাটমসফিয়ার, এত মানুষ আসে, এই আমেজটা আপনাকে কতটা অ্যাট্রাক্ট করে? আপনার কীরকম লাগে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই কারণে যে আমি বার্লিনে বসে যদি একটা বম্বের ছবি বা এটা দেখি, হ্যাঁ, এই আমেজটা কিন্তু সেখানে নেই। হ্যাঁ, কারণ ও দেশেও তো প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালস হয়। হ্যাঁ, সেটাই হয়। আর এমনি সাধারণ ফিল্ম দেখার ব্যাপারে বলছি, যেমন এটা এই প্রকৃতি, এই সংস্কৃতির ভিতরেই আমি যে বসছি এবং আমার আশেপাশের মানুষরাও সেই একই সুরে, একই সূত্রে গাঁথা। এটা একটা অন্যরকম অনুভূতি। যেমন এই ফেস্টিভ্যালে আমি অবাক হয়ে গেছি যে বাইরে 400 লোক অপেক্ষা করছে কেনেডির ছবি দেখার জন্য। সত্যি, কেনেডি দেখার জন্য, অনুরাগ কাশ্যপের সিনেমাটা। হ্যাঁ, তারপরে যে মৃণাল দাসের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। মৃণাল সেন, ওনার বাড়িতে গেছিলাম, আমার নিয়ে গেছিল এখানকারই একজন। তারপরে উনি সেবার যেতে চাচ্ছে না ফেস্টিভ্যালে কোনো কারণে, আচ্ছা, শরীর ভালো লাগছে না বা কিছু। তো আমি যেহেতু বাংলাদেশে মেয়ে, বলছে আমি তো গেলে একটুখানি গেলেই তো বরিশালেই চলে যেতে পারি, ফেস্টিভ্যালে যাবো কেন। খুব মজার মুডি মানুষ। তারপরে আরেকবার দেখেছি যে উনি ওই ফেস্টিভ্যালের ছবি দেখে সিঁড়িতে নেমে আসছে, সেটাই শেষ দেখা। তাই এবার এই মৃণাল সেনের, অঞ্জন দত্তের ছবিটা দেখে খুব নাড়া দিয়েছে যে মৃণালদা যদি বেঁচে থাকতেন কি খুশি হতেন, ভীষণই খুশি হতেন। ওটা তো একটা অ্যাওয়ার্ডও পেলো। হ্যাঁ হ্যাঁ। আর তো মৃণালদার বাড়িতে, আপনি মৃণাল সেনের বাড়িতে, সদ্য মৃণাল সেনের বাড়িতে আপনি, মানে ওটা কোন সালের ঘটনা মোটামুটি? হ্যাঁ, অনেক বছর আগে। তাও মারা যাওয়ার কিছু বছর আগে। সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, ওনাকে নিয়ে আমি অনুষ্ঠান করেছি। আচ্ছা, ও আচ্ছা, একটা অনুষ্ঠানে আমি সম্বর্ধনা দিয়েছিলাম। ওই অনুষ্ঠানে উনি বলতে গিয়ে বলেছিলেন যে মানুষ বেঁচে থাকতে এত এভাবে অনুষ্ঠান করে কেউ আমার জানা ছিল না। সত্যি, মানে এটা আপনাকে বলেছিল? আমাকে বলেছিল। বুঝতে পেরেছি। এই অনুষ্ঠানে উনি বলতে গেছে যখন ওনার ভাষণে। তারপরে তো সুনীলদার সঙ্গে আমার অনেক দিনের সম্পর্ক আর কি। আচ্ছা। উনি ঢাকায় এসেছিলেন 71 সালে, ওরা একসঙ্গে কবিতা, 71 না 72 স্বাধীনতার পরে, ওই থেকেই পরিচয়। আচ্ছা, আর আপনার নিজের দেশ বাংলাদেশ আপনাকে কিরকম, কতটা টানে? আপনি অনেক বছর জার্মানিতে আছেন, এখন ওখানকার সিটিজেন আপনি। আপনি নিজের দেশে কতবার যান? আমি তো মানে চাকরি করতে এসে 9 মাস পরেই গিয়েছিলাম। আচ্ছা। তো সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করেছিল যে মানুষ বিদেশে গেলে 2 বছর 3 বছর পরে আসে, অন্তত 1 বছর পরে, তুমি 9 মাস পরেই চলে আসবে। প্রত্যেক বছরই আমি দেশে যাই। আমি অস্থির চিত্ত। এটা আপনি বলেছেন, ছুটে ছুটে যাই। আপনি 2020-তে গিয়েছিলেন ওই
প্যান্ডেমিকের সময়টায়? আর তার মানে আপনি বছরে একবার করে যান বাংলাদেশে? হ্যাঁ, প্রতি বছর। আচ্ছা, ওখানে আপনার কি আত্মীয় স্বজন? পরে 2 বছর যাইনি, গত বছর গেছি। আর বিশেষ করে আমি যাই এখন ওই বাংলাদেশের বই মেলার সময়, ফেব্রুয়ারি। হ্যাঁ, বাংলাদেশের বইমেলা হবে তো ফেব্রুয়ারি মাসে আসছে, আপনি তখন যাবেন আবার? আশা আছে। আমাদের এখানে তো বইমেলা হবে, আপনি তো থাকবেন না ওই সময়টায়, তাহলে এই সময় আপনি এই বইমেলাটাও দেখে যেতে পারতেন কলকাতায়। গেছিলাম দক্ষিণ পূর্ব কলকাতায়, বোধহয় একটা প্রথম বইমেলা হলো। হ্যাঁ হ্যাঁ, ওখানে গেছিলাম আমি অনুষ্ঠানে, ওরা ডেকেছিল। আচ্ছা, ভালো লাগে যে এরকম পাড়ায় পাড়ায় যদি সাহিত্য সংস্কৃতির আড্ডা বা এই ধরনের মেলা হয়, তাহলে এটা সচল থাকবে। সত্যিই তাই, সচল থাকবে, ঠিকই বলেছেন। আর আপনি কি বই পড়েন, পড়তে ভালোবাসেন? আপনি তো লেখিকা, আপনি তো লেখেন, আপনি কি বই পড়তে ভালোবাসেন? পড়তে ভালোবাসি, আমার ধৈর্য কম। ধৈর্যটা কম। আমি কবিতা পড়তে বেশি ভালোবাসতাম আগে। আচ্ছা, হ্যাঁ, পড়ি, অত খুব যে বেশি পড়ি তা না। যত পড়ার উচিত তত পড়ি না। আপনি যে ভাবেন বেশি, হ্যাঁ আপনি ভাবুক, না ভাবলে তো আপনি লিখতে পারবেন না। ভাবুক হলে লেখাটা, মানে হাত দিয়ে লেখাটা বেরোয়, কলম দিয়ে লেখাটা বেরোবে। আপনি জেনারেলি কী লিখতে ভালোবাসেন? কবিতা, গল্প বা ফিল্মের ওপর, মানে আপনি কি মানে যে কোনো জিনিসের ওপর লিখতে ভালোবাসেন? সেটা ডিপেন্ড করে ভালো লাগে। কবিতা বেশি ভালো লাগে। কবিতা লিখতে বেশি ভালোবাসেন। আর অনুবাদ করতেও ভালো লাগে, কারণ অনুবাদে আবার একটা হ্যাঁ, আপনি তো অনুবাদ একটা যেটা বললেন করেছেন, ওটা একটু বলুন আপনি, একবার জাস্ট একটু ছোটো মানে শর্টে বলে দিন। যে অনুবাদটা আপনি করেছিলেন সেখানে ডিরেক্টর, সেখানে অস্কার, 3 জনে অস্কার পেয়েছেন। হ্যাঁ, পিয়ানো টিচার, পিয়ানো এলফ্রেডি ইয়েলেনিক, সে ভিয়েনাতে থাকে। একটু নামটা আরেকবার বলুন। এলফ্রেডি ইয়েলেনিক, উনি ভিয়েনাতে থাকেন, হ্যাঁ, জার্মান ভাষী। হ্যাঁ, এবং ওনার এই উপন্যাসটা নিয়ে একটা সিনেমা হয়েছে, এবং সিনেমার নায়ক, নায়িকা এবং পরিচালক 3 জনই কিন্তু পুরস্কার পেয়েছে। নায়ক, নায়িকা এবং পরিচালক, মানে ডিরেক্টর এবং 2 জন অ্যাক্টর। পরিচালনার জন্য অ্যাক্টর অ্যাক্ট্রেস প্রত্যেকেই 3 জনই অস্কার পেয়েছে। আর এটার গল্পটার নাম কি আর ছবিটার নাম কি? গল্পটা হলো পিয়ানো টিচার। এটা মূল বিষয়টা হলো যে নারী পুরুষের সম্পর্ক, মায়ের সঙ্গে সম্পর্ক। আচ্ছা, মানে রিলেশনশিপ। হ্যাঁ, রিলেশনশিপ। মা যে একটা মেয়েকে কিভাবে মানে আগলে রাখে, যত্ন করে, ধরেছেন আগলে রাখে, কিন্তু সেটা সে মেয়ের জন্য কখনোই ভালো হয় না। হ্যাঁ, তো আমি ওই জন্য আমার এটার ভিতরে প্রচুর অন্য ব্যাপারও আছে, মানে একটা অবদমিত যৌনতা, হ্যাঁ বুঝতে পেরেছি, ব্যাপারও আছে। হ্যাঁ হ্যাঁ, তো সেটা হচ্ছে মায়ের কারণে, মা মেয়েটাকে সবসময় শাসনে রাখতে। আচ্ছা, তো এই বইটার আর কি অনেকে ভাবছিল যে বাংলাদেশে বইটা ই করবে না, মানে অ্যাকসেপ্ট করবে কিনা। হ্যাঁ, বলে ওটাকে মানে এটাকে পারমিশন দেবে কিনা। হ্যাঁ, তো তখন সেই জন্য আমি ভূমিকাটাতে লিখেছি এইভাবে যে মা ও মেয়ের যে সমস্যা, সেটা আমরা মনে করি আমাদের দেশেই কোথায় আছে, কিন্তু ওই পশ্চিমা দেশেও এই সমস্যা আছে। হ্যাঁ, আছে আছে আছে, আমি উল্লেখ করেছিলাম। কারণ মেয়েটার জীবনটা পুরোই ইয়ে হয়ে গেল মায়ের জন্য, মেয়েকে সারাক্ষণ চোখে চোখে রাখা, মানে খুব বেশি প্রোটেক্ট করা। তো তার মধ্যে অনেক সুন্দর বর্ণনা আছে ভিয়েনার, আরো অনেক কিছু উপাদান আছে, যেটা আমার ভালো লেগেছে অনুবাদ করতে, এবং মনে হচ্ছে আমি সার্থক অনুবাদ করেছি। আর আপনার অনুবাদটা তো প্রচন্ডভাবে মানে অ্যাকসেপ্টেড হয়েছে ওখানে, মানে ওটা হিট করে গেছে। আপনার ওটা প্রথম বই, মানে ওটা আপনার প্রথম বই, ওটাই হিট করে গেছে। জনকণ্ঠ খুবই জনপ্রিয় হয়েছে, বিখ্যাত পত্রিকা জনকণ্ঠ। জনকণ্ঠ প্রথম সারির যে কয়েকটা পত্রিকা আছে তার মধ্যে এটা একটা। সেই সময় আমাকে কাভার পেজ তৈরি করেছিল, আমাকে নিয়ে এই উপন্যাস পড়ে, উপন্যাসের কারণে। আচ্ছা, মানে ওখানকার মিডিয়ার যে করেছিল সে একজন তরুণ সাংবাদিক এবং জাতীয় পুরস্কার পাওয়া সাংবাদিক। সে আমাকে মেলায় এসে, মাঠে এসে বললো, আপনি একটু আসুন আমাদের অফিসে, একটু কথা বলবো। তারপরে দেখলাম যে একটা সুন্দর স্টোরি করেছিল আর কি। এরপরেও আমি করেছি। এরপরে আমি যেটা করেছি সেটা হলো ইতিহাসের এমন একটা অধ্যায় নিয়ে যেটা বেশি আলোচিত হয়নি। আচ্ছা, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, আচ্ছা, তখন স্ট্যালিন কি করেছিলেন, মানে রোমানিয়া থেকে এক রাতে হঠাৎ এসে তরুণ ছেলেদের
এবং অনেককে গাড়িতে করে তুলে নিয়ে গেছে তারা, যে তাদেরকে কারখানায় কাজের জন্য। কিন্তু এই ঘটনাটা শুধু তাই ছিল না, মানে সেই জন্য এই বইটাও খুব গুরুত্বপূর্ণ বই। এটারও খুব আমি ভালো রিভিউ পেয়েছি। এটারও আপনি অনুবাদ করেছেন, মানে জার্মান থেকে বাংলা? জার্মান থেকে সরাসরি বাংলা। এটা নাম দিয়েছি আমি নিঃশ্বাসের দোলা। নিঃশ্বাসের দোলা? নিঃশ্বাসের দোলা। জার্মান নাম ছিল আটেম শাউকেল। আটেম শাউকেল, আচ্ছা। তার মানে দুটো বই অলরেডি আপনি অনুবাদ করে ফেলেছেন। আচ্ছা, আপনি বায়োকেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, তাহলে মানে বলা যেতে পারে বায়োকেমিস্ট্রি সাবজেক্টটা আর সেভাবে আপনি তো প্রফেসর পড়িয়েছেন কলেজে? কলেজে আমি খুব জনপ্রিয় ছিলাম। আমি কলেজ ম্যাগাজিন করতাম, ম্যাগাজিনের কাভার করতাম, কারণ আমি ছবিও আঁকতাম। ছবিও আঁকতেন? আপনার আর্ট কলেজে ভর্তি হওয়ার ইচ্ছে ছিল বলেছেন? সেটা বলতে পারেন, ওটা বাবা চায়নি। মর্নিং শিফটে সিদ্ধেশ্বরী কলেজ মর্নিং শিফটে হতো, ওখানে সিদ্ধেশ্বরী কলেজ। আচ্ছা, ইচ্ছে করে ওই চাকরিটা নিয়েছিলাম, ওটা মর্নিং শিফট। দুপুরবেলা আমি 2 নম্বর রোডে ধানমন্ডিতে আর্ট গ্যালারিতে যে ওই ছবি আঁকার পদ্ধতি শিখতাম। যে আমার দুটো বইয়ের প্রচ্ছদ আমার নিজের করা প্রচ্ছদ, এবং শহীদ কাদরীর তোমাকে অভিবাদন প্রিয়তমার প্রথম প্রচ্ছদটা আমারই করা। আচ্ছা, তার মানে আপনি একজন বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট, কিন্তু আপনি আপনার মানে প্যাশনগুলো অনেকভাবে বিস্তার লাভ করেছে, আপনি বিস্তৃত, আপনার প্রাণের আপনি অন্যভাবে নানানভাবে প্যাশনগুলোকে আপনি পার্সু করছেন। আপনার অনেক প্যাশন, আপনার প্যাশন অনেক। তার মানে একজন মানুষ, একটা মন, অনেক ভাবনা অনেক, সেই জন্য আপনি ভাবনাগুলোকে বাস্তবায়িত করছেন একটা একটা করে। একটু অস্থির চিত্ত মানুষ হয় যাদের ভাবনা অনেক, তারা ভাবনাগুলোকে একত্রিত করার চেষ্টা করে, একটা একটা করে সেগুলোকে পার্সু করার চেষ্টা করে, এবং আপনি তো করছেনও। আপনাদের আশীর্বাদ। নিশ্চয়ই আপনার। না, তারপরে বিজ্ঞান পড়াটাও আমার খুব বিজ্ঞান, হ্যাঁ আমি বিজ্ঞানের ব্যাপারটা বলতে চাইছিলাম। ব্যর্থতা মনে হয় না, মানে এই যে আমি মাটির উপর দাঁড়িয়ে আছি, থাকতে পারি, মানে আমি যে একেবারে তলিয়ে যাই না, সেটা হয়তো এই বিজ্ঞানের জন্য। নিশ্চয়ই 2 যোগ 2 যে 4, সেটা হয়তো আমি কিছুটা বুঝতে পারি। অবশ্যই আবেগে ভাসি, কিন্তু অবশেষে হয়তো কিছুটা বুঝতে পারি বাস্তবে। খুব সুন্দর বলছেন। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গ, একটুখানি হালকা, সেটা হলো যে আপনি যেটা জামা আউটফিটটা পরেছেন, আমি একটু দেখি, আপনাকে খুব ব্রাইট লাগছে লালে। সামনে আমার প্রিয় রং, আমি যখন ছবি আঁকতাম। আচ্ছা, ভার্মিলিয়ান কালার ভীষণ সুন্দর, আমার দারুণ লাগে ভার্মিলিয়ান কালারটা, মানে পোস্টার কালার যেটা ভার্মিলিয়ান, তারপরে টিউব কালার ক্যামেলের। আমি ভীষণ ছবি আঁকতাম, অসম্ভব ড্রয়িং পেন্টিং মানে করে করে লোককে প্রেজেন্ট করতাম, ভীষণ ভালো লাগতো। মা রং লুকিয়ে রাখতো, পড়াশোনাটা কম হতো, ফাঁকিবাজি হতো। তো আপনার এই রংটা কিন্তু ভার্মিলিয়ান, মানে আপনার এই জ্যাকেটটা যেটা আপনি পরেছেন, আর আপনি পরেছেন একটা খুব সুন্দর জিন্স, এখানে একটা শাইনি, এই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। এই ব্যাপারটার জন্য ভীষণ ভালো লাগছে, খুব ব্রাইট লাগছে, মানে ঢুকেই চোখে পড়ছে আপনার এই জিন্সটা। এটা তো নিশ্চয়ই জার্মানি থেকেই আপনার কেনা? আপনি শপিং করতে কতটা ভালোবাসেন, মানে পছন্দ, মানে ভালো লাগে যে কেনাকাটা, খাওয়া দাওয়া, রেস্টুরেন্টে গিয়ে বেড়ানো, আড্ডা, এই ব্যাপারগুলো কিরকম লাগে? ভালো লাগে আমার খুব। আমি তো মানে ওখানে তো আমি প্রায় সময় সকালে আমার নিচে যে মল আছে, ওখানে ক্যাফেতে বসে কফি খাই, হয়তো সঙ্গে কাগজ কলম বই টই নিয়েও যাই, হয়তো দেখি না বই বা লিখি না কিছু, কিন্তু তবু সঙ্গে নিয়ে যান যদি কিছু মনে হয়, কিছু লিখি বা যদি কিছু পড়ি। আমার খুব ভালো লাগে ক্যাফেতে বসে থাকতে, সেটা আমার দেশেও ভালো লাগতো, কিন্তু বাংলাদেশে সেই সুযোগটা ছিল না। এখন তো হয়েছে প্রচুর, এখন অনেক হয়ে গেছে। মানে আমি জার্মানিতে যে প্রথম যেটা আমার ভালো লেগেছিল, যে কোনো ক্যাফেতে যে আমি একা একা বসতে পারি, বসে ভাবতে পারি, লিখতে পারি, হ্যাঁ ওখানে কেউ ডিস্টার্ব করবে না, কেউ ডিস্টার্ব করবে না। আমি যেটা প্যারিসে গিয়ে দেখেছিলাম, মানে রাস্তায় অসংখ্য ক্যাফে, মানে ওটা বোধহয় প্যারিসের